যে একটি শিক্ষার উপরেই একটি রাষ্ট্র, একটি জাতি, একটি জাতির যে আত্মমর্যাদা এগুলো প্রতিষ্ঠিত হয়। একটি জাতিকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং আর্থসামাজিকভাবে যদি সমৃদ্ধ করতে হয়, তাহলে অবশ্যই সে জাতির শিক্ষা ব্যবস্থা অনেক বেশি সমৃদ্ধ হতে হয়। কিন্তু আপনারা জানেন যে আমাদের জন্য দুর্ভাগ্য হলো যে ঔপনিবেশিক শাসন আমল ছিল। এই ঔপনিবেশিক শাসন আমলে পূর্বে যারা প্রায় 500 বৎসর যে মুসলমানরা এই উপনিবেশকে শাসন করেছেন, পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, অথচ ইংরেজদের সময় এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করা হলো, তারপর সেই মুসলিমরাই একটি কেরানির চাকরি নেবেন, এই কেরানির চাকরি নিতেও তাদেরকে অনেক বেশি ব্যাক পেতে হয়েছে। এর কারণ কি ছিল? এর অন্যতম একটি কারণ ছিল লর্ড ম্যাকেলের যে শিক্ষানীতি তিনি প্রণয়ন করেছিলেন, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে তারা এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করছেন এই জাতিরাষ্ট্রের উপরে, এই উপমহাদেশে, যার মধ্য দিয়ে যারা রক্তে বর্ণে হয়তো ভারতীয় হবে, রক্তে বর্ণে এই জমিনের বা এই উপমহাদেশের মানুষ তারা হবে, পরিচয় দিবে, কিন্তু তাদের রুচি, মতামত এবং তাদের কৃষ্টি কালচার, বুদ্ধিভিত্তিক জায়গায় তারা মূলত একজন ব্রিটিশ হয়ে উঠবে, অথবা ঔপনিবেশিক যে দাস, সেই দাসের মানসিকতা নিয়ে তারা বড় হবে। তো এখানে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গিয়েছে। কিন্তু এই ক্ষতি হওয়ার পরেও দুর্ভাগ্য হলো, যখন আমরা ব্রিটিশদের কাছ থেকে মুক্তি পেলাম সেই 1947 সালে, এবং তারপরে পাকিস্তান রাষ্ট্র হলো, সেই পাকিস্তান রাষ্ট্র তারা বৈষম্যের যে নীতিমালার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং রাজনৈতিক যে অস্থিরতার মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেখানেও শিক্ষা ব্যবস্থার যে উন্নতি সেটা করতে তারা সক্ষম হয়নি। আপনারা জানেন মাওলানা আকরাম খাঁ থেকে শুরু করে নূর খান, ওনার যে শিক্ষা কমিশনগুলো হয়েছিল, অনেকগুলো প্রস্তাবনা এসেছিল, চমৎকার চমৎকার প্রস্তাবনা সেই কমিশনগুলো দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য হলো কোনো প্রস্তাবনাগুলি আসলে পাকিস্তানের সরকার সে সময় বাস্তবায়ন করতে পারেনি। এরপর আমরা 1971 বাংলাদেশ একটি নতুন পতাকা, নতুন মানচিত্র আমরা পেয়েছি। কিন্তু এখানে দুর্ভাগ্য হলো এই জাতিরাষ্ট্রের, জাতিসত্তার যে ইতিহাস, সেই ইতিহাসকে উপেক্ষা করে কুদরতি খোদা যে শিক্ষা কমিশন টোটালি ধর্মকে এক ধরনের কর্নার করে, ধর্মকে বাইনারি জায়গায় পৌঁছে দিয়ে ধর্মহীন এবং ধর্মনিরপেক্ষ একটি শিক্ষা প্রস্তাবনা তারা দিয়েছেন। এবং তার পরবর্তীতে অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে, কিন্তু কোনো শিক্ষা কমিশনই ওই অর্থে বাংলাদেশের এই জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে যে সুপারিশ এবং বাস্তবায়ন সেটা হতে দেখিনি। এবং 2010 সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের যাত্রায় শুরু করেছিল আবার সেই কুদরতি খোদার শিক্ষা কমিশনের সুপারিশগুলোকে সামনে রেখে, এবং তার প্রকৃত বাস্তবায়ন আমরা 2022 সাল থেকে দেখেছি। সেখানেও আপনারা জানেন যে এমনভাবে শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে সাজানো হয়েছে, একজন মুসলিম সন্তান হয়েও তাকে শিরকিয়াতের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে, তাকে তার ইসলামের যে মৌলিকত্ব সেটাকে হারিয়ে তাকে এমন ইনক্লুসিভের নামে এমন কিছু কালচারের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে, যেটা আসলে আমাদের এই জাতিরাষ্ট্রের সাথে যায় না, বরং সেটা পার্শ্ববর্তী রাষ্ট্রের ধার করা সংস্কৃতির সাথে যায়। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, তাদের ভিতর এক ধরনের পুঞ্জীবিত ক্ষোভ জন্ম নিয়েছিল, এবং এই ক্ষোভগুলোই একটা পর্যায়ে এসে 2024-এর বই প্রকাশ হয়েছে। 2024 মূলত দীর্ঘদিনের এই ক্ষোভের বহিঃপ্রকাশ, একটি ইতিহাসের ধারা আমরা বলতে পারি। তো সে জায়গায় আমাদের জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে কি? জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এখানে একটি একক সম্মিলিত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে, এবং যেখানে সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে, নাগরিকদেরকে বর্ণ বৈষম্য করা হবে না, তাদেরকে ধর্মের ভিত্তিতে আলাদা করা হবে না, বরং সকলেই একটি কনক্রিট জায়গায় পৌঁছাবে। একটি আশঙ্কার কথা উল্লেখ করি আমার, সেটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আজকে দিনে এসেও যদি আমরা এই প্রশ্ন উত্থাপন করি যে আমাদের এই জাতির কি কোনো আদর্শ আছে, একক কোনো আদর্শ, কনক্রিট কোনো আদর্শ আছে, তাহলে আমার মনে হয় না কেউ এক বাক্যে এটার কোনো উত্তর দিতে পারবে। তো এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের সংবিধানে রাষ্ট্রীয় যে মূলনীতির কথা বলা হয়েছে, একদিকে সমাজতন্ত্র বলা হয়েছে, আবার একদিকে গণতন্ত্র বলা হয়েছে, একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, আবার অপরদিকে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। আপনি যদি খুব স্বাভাবিকভাবে এই মূলনীতিগুলোকে বিশ্লেষণ করেন, আপনি পাবেন যে এটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে। তো একটা রাষ্ট্রের যখন মূলনীতিগুলো নির্ধারণ হবে যেটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে, একটা বিরুদ্ধে অবস্থান করে, তখন সেখানে ঐক্যবদ্ধ চিন্তা, ঐক্যবদ্ধ জাতি অথবা একটি জাতীয় আদর্শ কিভাবে করে প্রচলন করা সম্ভব? আমরা এই জায়গাটাতে সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের, এবং এই কারণে আমাদের শিক্ষানীতিগুলো, শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে জাতীয় ঐক্যের ভিত্তিতে অথবা সম্মিলিত
ভাবে কোনো জায়গায় পৌঁছায় না। তো আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করে আমরা মনে করি যে এই ধারাগুলোর পরিবর্তন হবে। আপনারা অবগত আছেন যে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামের ছাত্র শিবিরের পক্ষ থেকে 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি। সেখানে শিক্ষা কমিশন গঠন থেকে শুরু করে শিক্ষার ইনস অ্যান্ড আউটস সবগুলো বিষয়, প্রাথমিক যে বিষয়গুলো প্রয়োজন আমরা অনেক গবেষণা করে এই বিষয়গুলো উপস্থাপন করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা সরকার সহ সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন সকলের কাছে অনুরোধ করব ছাত্র শিবিরের প্রস্তাবনাগুলোকে আপনারা আমলে নেবেন এবং এই প্রস্তাবনার আলোকে বেসড করে আগামী দিনে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষিত সেই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে ইনশাআল্লাহ। আমরা আজকে একটি বিশেষ দিনে এখানে উপনীত হয়েছি। আপনারা ইতিমধ্যে বক্তাদের এবং আমার আগে যারা আলোচনা করেছেন ওনারা বিষয়গুলো বলেছেন। শহীদ আব্দুল মালেক ভাই, যিনি এই শিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে, কমন সেটস অফ ভ্যালুসের কথা বলতে গিয়ে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং এখানে আপনারা জানেন যে 1969 সালে যে এয়ার মার্শাল নূর খানের যে কমিশন তিনি যে প্রস্তাবনা দিয়েছিলেন, তার আগে শহীদ আব্দুল মালেক সহ 10 সদস্যের একটা প্রতিনিধি দল মূলত এয়ার মার্শাল নূর খানের সাথে দেখা করে শিক্ষা ব্যবস্থার রূপরেখা এবং ওনাদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছে এবং তারই প্রেক্ষিতে একটি কমিশন গঠন করা হয় এবং কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়। এই প্রস্তাবনাগুলো যখন ইসলামের মৌলিকত্বের সাথে যাচ্ছে তখন এই ভূখণ্ডেরই কিছু সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তারা জনমত যাচাইয়ের জন্য একটি প্রোগ্রাম আয়োজন করেছিলেন এবং সেই প্রোগ্রাম 2রা আগস্ট 1969 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিপা, যেটা বর্তমান ব্যবসা শিক্ষা অনুষদ বর্তমানে আছে, সেখানে হয়েছিল। সেখানে শহীদ আব্দুল মালেক ভাই খুব অল্প সময়ের মাধ্যমে ওনার যে মেধা যোগ্যতা এর মধ্য দিয়ে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন এবং তার বক্তব্যের পরে সেখানে উপস্থিত অধিকাংশই সেই কমিশন এবং সেই প্রস্তাবনাগুলোর সাথে একমত পোষণ করেছে। কিন্তু এখানে দুর্ভাগ্য হচ্ছে তারপরে এই জনমতকে আবার বুলণ্ঠিত করার জন্য অথবা জনমতকে ভিন্ন দিকে অতিবাহিত করার জন্য, ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য 1969-এর 12ই আগস্ট আজকে যেখানে আমরা বসে আছি ঠিক এখানেই টিএসসিতে একটা আলোচনা আয়োজন করা হয় এবং সেখানে যখন শহীদ আব্দুল মালেক ভাই এসেছিলেন আলোচনা করার জন্য, ওনাকে আলোচনা করতে দেওয়া হয়নি এবং ওনাকে ওনার মত প্রকাশ করতে দেওয়া হয়নি এবং সেখানে একটা ক্যাওস তৈরি করা হয়, একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করা হয়। কিন্তু আব্দুল মালেক ভাই খুব ঠান্ডা মাথায় সেই পরিস্থিতিকে তিনি নিয়ন্ত্রণ করেছেন এবং সবাইকে পাঠিয়ে দিয়ে তিনি যখন যাচ্ছিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই ওনাকে নির্মমভাবে আঘাত করা হয় এবং ওনাকে ইট দিয়ে মাথাগুলো থেতলে দেওয়া হয়। এখন আজকে যদি এসে আমরা কোশ্চেন করি কেন, এর কারণ কি ছিল, নিঃসন্দেহে মত প্রকাশের কারণে হয়েছিল। আজকে যারা আমাদের এই সমাজে আপনারা দেখবেন বিভিন্ন মতবাদ নিয়ে তারা মত প্রকাশের স্বাধীনতার নামে অনেক বেশি সোচ্চার অবস্থান ভূমিকা পালন করতে দেখা যায়, অথচ তাদের হাত ধরেই এই ক্যাম্পাসের সবুজ চত্বরগুলো রক্তে রঞ্জিত হয়েছিল। তো আমরা এটা বিশ্বাস করি শহীদ আব্দুল মালেক ভাই যে জন্য জীবন দিয়েছেন, ওনার যে আদর্শ সেই আদর্শকে তারা হত্যা করতে পারেনি। সেই আদর্শ যুগ যুগ ধরে এই সমাজ, এই রাষ্ট্র এবং এই জাতিসত্তার যারা প্রজন্ম তৈরি হবে তারা ধারণ করবে এবং শহীদ আব্দুল মালেক ভাইয়ের যে স্বপ্ন সত্যিকার অর্থে একটি নৈতিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, আমরা বিশ্বাস করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে এবং শহীদ আব্দুল মালেক ভাইয়ের যে আদর্শ সেটাকে ধারণ করে ইনশাআল্লাহ একটি সুন্দর এবং সবার জন্য গ্রহণযোগ্য নৈতিক মানসম্পন্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে। আমরা আজকের প্রোগ্রাম থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে 3টা কিওয়ার্ড বলা হয়েছে, বডি, মাইন্ড অ্যান্ড সোল, এবং শুধু 3টা কিওয়ার্ড না, এর সাথে আরেকটা ওয়ার্ড বলা হয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হলো হারমোনিয়াস ডেভেলপমেন্ট, অর্থাৎ ব্যালেন্স ডেভেলপমেন্ট হইতে হবে বডির ক্ষেত্রে, মাইন্ডের ক্ষেত্রে এবং স্পিরিটের ক্ষেত্রে। এই 3টা জিনিস যখন হয় তখনই সেটাকে এডুকেশন বলা হয়। কোনোটাকে অর্থাৎ বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই 3টার কোনো একটা অংশকে যদি আন্ডারমিন করা হয় অর্থাৎ ইমব্যালেন্স গ্রোথ হয় তাহলে সেটা এডুকেশন হতে পারে না। সেটা হয়তো হবে ব্যালেন্স গ্রোথ অফ ডেভেলপমেন্ট বা হারমোনিয়াস গ্রোথ অফ ডেভেলপমেন্ট, এটাই হলো এডুকেশন। এটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে দেখা যাবে আজকের যে আলোচনা বা আমরা শিক্ষা বা বাংলাদেশের যে পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থার দিকগুলি হয়েছে এগুলির দুটো আসপেক্ট আমি কথা বলবো। এর মধ্যে প্রথমে আমি আমাদের আজকের যে প্রবন্ধকার ডক্টর হাফিজুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ জানাবো। উনি অনেক কষ্ট করে উনি যে একটা পেপারটা দিয়েছেন ডেফিনেটলি এখানে অত্যন্ত ওয়েল ডেসক্রাইবড এবং এখানে
এডুকেশনের যে আপনার ইভলিউশনগুলি আসছে, বিভিন্ন পিরিয়ডের দিকগুলি এখানে উনি তুলে এনে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে যে আমাদের শিক্ষা সংস্কার এখন কি কর্তব্য। আমি এখানে দুটো আসপেক্টে কথা বলবো। প্রথম দিক হইল, একটা হলো মানে আমাদের পুরো এডুকেশনের যা হয়েছে অতীতে বা সামনে যা হওয়া উচিত, এর মধ্যে আমরা দুটো সাইড মাথায় রাখতে পারি। একটা সাইড হলো আইডিওলজিক্যাল আমার আকাঙ্ক্ষাটা কি, আরেকটা হলো লাস্ট যে জুলাই আকাঙ্ক্ষাটা কি, নির্দিষ্ট করে আমি বলবো জুলাই আকাঙ্ক্ষাটা কি। আইডিওলজিক্যাল আকাঙ্ক্ষার কথা যদি বলা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ এটাই অমীমাংসিত রয়ে গেছে এখন পর্যন্ত। সেই জায়গাটা আগে আমাদেরকে মীমাংসার আওতায় আনতে হবে। আমি রিসেন্ট জাস্ট কয়েকটা স্টাডির কথা বলছি, আগেরগুলি বাদ দিলাম। মানে রিসেন্ট স্টাডিতে আমরা দেখছি যে 18-19 সালে প্রথম আলো এবং ডেইলি স্টার একটা সার্ভে করেছে ইয়ুথদের উপর যে রিলিজিয়ন এখানে ম্যাটার করে কিনা তাদের জীবনে। এখানে দেখা গেছে মানে 18 সালে যে সংখ্যাটা বলেছে 19 সালে এর চেয়েও বেড়েছে। সেটা কি, যে রিলিজিওসিটি ম্যাটার করে তাদের লাইফে, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে রিলিজিওসিটিটা ম্যাটার করে। এবং এটা তখন তাদের রিপোর্টও এসেছে যে ইয়ুথদের লাইফে, বাংলাদেশের ইয়ুথদের মধ্যে রিলিজিওসিটি ম্যাটার করে। এটা হলো তাদের রিপোর্ট বলছি। এরপরে ইন্ডিয়ান ইউনিভার্সিটি এবং ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে দুটো স্টাডি হয়েছে বাংলাদেশের উপর, যেখানে আই ওয়াজ দ্য কান্ট্রি কনসালটেন্ট অফ দিস স্টাডি। সেখানে আপনার গার্জিয়ান, ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান তাদের উপর একটা স্টাডি হয়েছে। এখানে দেখানো হয়েছে, এটা ক্লিয়ারলি মেনশন করা হয়েছে, ডকুমেন্টগুলো আপনারা পাবেন, সেখানে মেনশন করা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনে এবং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে ভ্যালুজটা ম্যাটার করে। মানে দেয়ার মাস্ট বি এ ভ্যালুজের ডেভেলপমেন্ট এবং ইনকালকেশন ইজ এ মাস্ট। সেই ভ্যালুজটা আসবে কোত্থেকে, সেটা সোর্স হিসেবে বলা হয়েছে রিলিজিয়নকে নিতে হবে। তাহলে এটা হলো তাদের রিপোর্ট। থার্ড থিং হলো নায়েমের একটা রিপোর্ট, 21 এবং 22 একটা স্টাডি হয়েছে নায়েমের। তখন একটা 20 সালে যে তখন একটা কথা হয়েছিল যে সেকেন্ডারি লেভেলে আদৌ ধর্মশিক্ষা বই দরকার আছে কি নাই। এই ধর্মশিক্ষা বই কি মানে এই যে 10টা বই এখন যেটা করা হয়েছে এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2021-এ, সেটার আগেই বিতর্কটা তৈরি ছিল যে সেখানে ধর্মশিক্ষা আদৌ দরকার আছে কিনা। মোরালিটির জন্য তারা ঘরে বসেও মোরালিটি শিখতে পারে, এথিস্ট মোরাল হইতে পারে, তাদের একটা যুক্তি ছিল। সেটার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ ধর্ম বইয়ের দরকার নাই। কিন্তু এটা প্রমাণিত হয়েছে, আই ওয়াজ দ্য টিম লিডার অফ দি স্টাডি, এখানে প্রমাণ করা হয়েছে যে না, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা ইজ এ মাস্ট। এবং এটার মানে আপনার ডিটেলের জন্য ওই রিপোর্টগুলি পড়তে পারেন এবং সেখানে দরকার। এর পরবর্তীতে আমি আরেকটা বলছি যে আপনার আরও একটা গুরুত্বপূর্ণ আগের বিষয় যেটা লেটেস্ট ডেভেলপমেন্ট, সেটা ছিল আমি যদি আগে ক্লাসিক্যাল পিরিয়ড, মেডিভেল পিরিয়ড সব পিরিয়ড বাদেই দেই, তাহলে সর্বশেষ 1977-এ ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স অন মুসলিম এডুকেশন, এটা হেল্ড ইন মক্কাতে হয়। এবং সেটার আইডিয়াটা ছিল যে এডুকেশনাল কনসেপ্টস অ্যান্ড থিওরি। সেকেন্ড ওয়ার্ল্ড কনফারেন্স হয় এডুকেশনাল কারিকুলামের উপর, যেটা হয় পাকিস্তানে, এটা হয় 1981-এ। থার্ড ওয়ার্ল্ড কনফারেন্স হয় টেক্সট বুকের উপর, এটা হয় বাংলাদেশে এরশাদ সাহেবের পিরিয়ডে 1983-তে। ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্স হয় উগান্ডাতে, সেটা হয় টিচিং মেথোলজির উপর। এরপর এরকম আরও 7টা কনফারেন্স হয়। সবগুলি কনফারেন্স মিলে পরবর্তীতে একটা ওআইসি ডিক্লারেশন আসে, যেই ডিক্লারেশনগুলিতে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য সিগনেটরি কান্ট্রি অফ দিস ডিক্লারেশন এবং এই রেজুলেশন। এবং সেই রেজুলেশন এটা ক্লিয়ার করা হয়েছে যে এডুকেশন এবং নলেজের মেইন সোর্স হইতে হবে রেভিলেশন, মানে রিভিল নলেজ ইজ এ মাস্ট ইন এডিশন টু অ্যাকোয়ার্ড নলেজ। অর্থাৎ নাকলিয়া সোর্স ইন এডিশন টু আকলিয়া সোর্স ইজ এ মাস্ট। এই দুটোর ইন্টিগ্রেশন লাগবে, আকলিয়া এবং নাকলিয়া, রিভিল অ্যান্ড অ্যাকোয়ার্ড, এই দুটো মাস্ট। এবং সেখানে বাংলাদেশ ইজ সিগনেটরি কান্ট্রি, কারণ এই সম্মেলনে সকল ওয়ার্ল্ডের যেমন স্কলাররা ছিল, একই সাথে সকল সরকারের প্রতিনিধিরা ছিল, সকল সরকার প্রধানরা ছিল এবং তারা সিগনেচার করেছে। কাজে এটা কিন্তু লাস্ট ইস্যু ছিল, এটা বাংলাদেশ মেজর মুসলিম কান্ট্রি হিসেবে এটা কিন্তু ইগনোর করেছে। সেইটার আলোকে আমরা যদি চিন্তা করি, তাহলে আমি যে কথাটা বলবো যে এখানে কয়েকটা বিষয় আনা উচিত। সেটা হলো প্রথমত আমাদের ইসলামিক এই জিনিসটা দ্বারা আমরা বোঝাতে চাই আইডিওলজির ক্ষেত্রে রিলিজিয়ান ম্যাটার করে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জন্য ইসলাম ম্যাটার করে। এবং সেই জন্যে আমাদের পরামর্শ হলো কয়েকটা পরামর্শ, যে এখানে প্রাইমারি থেকে হাই স্কুল, ইউনিভার্সিটি লেভেলের সকল লেভেলে
ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ান অথবা ফান্ডামেন্টালস অফ ইসলাম, মুসলমানদের ক্ষেত্রে নন মুসলিমদের ক্ষেত্রে এটা হলো রিলিজিয়ান, এটা কম্পালসারি করতে হবে অন্তত 100 নম্বরের। দ্বিতীয়ত হলো রিলিভেন্সি অফ ইসলাম, এইটা 100 নম্বরের অন্তত রিলিভেন্সি করতে হবে। যে সাবজেক্ট পড়ুক, ইকোনমিক্স, ফাইন্যান্স, ল অথবা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, যে কোনো সায়েন্স পড়ুক, এইটাতে ইসলামিক রিলিভেন্সিটা কি বা রিলিজিয়াস রিলিভেন্সিটা কি, এটা এখানে 100 নম্বর এখানে থাকতে হবে। এই দুটো হলো এখানে মাস্ট। এবং 1977 সহ যে ওয়ার্ল্ড কনফারেন্সের যে রিকমেন্ডেশনগুলি ছিল, যেখানে বাংলাদেশ সিগনেটরি কান্ট্রি, এটার আলোকে বাংলাদেশের বর্তমান শিক্ষানীতি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটাকে এখানে আবার রিভিউ এবং করতে হবে এইটা। এবং সকল ক্ষেত্রে রিভিল নলেজ, অ্যাকোয়ার্ড নলেজ, স্কিলস এবং ভ্যালুজ এটাকে এনশিওর করতে হবে। এবং ভ্যালুজটা এনকালকেট করার জন্য শুধু মুখে বললে হবে না ভ্যালুজ, এখানে যে নাম্বার বা মূল্যায়ন সিস্টেম আছে, সে মূল্যায়ন সিস্টেমে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি আপনার এই 4 বছর বা 10 বছর অথবা 16 বছরে একজন স্টুডেন্ট তার শিক্ষা প্রতিষ্ঠানে কী ধরনের ভ্যালুজটা তার মধ্যে ডেভেলপ করছে, এটার একটা প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট এখানে থাকতে হবে নাম্বার বন্টনের ক্ষেত্রে, যেটা টিচাররা তার দেখতে হবে 4 বছর পরে তার মধ্যে এই ডেভেলপমেন্ট। এটা তার স্টুডেন্টরাও জানবে, গার্জিয়ানরাও জানবে, ওই প্রতিষ্ঠানও এটা আনতে হবে। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট জানতে হবে যাতে করে টোটালি এটার মধ্য দিয়ে একটা ভ্যালু ল্যাডেন গ্রাজুয়েট বেরিয়ে আসে। আদারওয়াইজ বাংলাদেশের যে ন্যাশনাল ইন্টিগ্রেটিভ ফ্রেমওয়ার্ক, যেটাকে বলা হয়েছে ইন্টিগ্রেটিভ পলিসি, এইটা 2012, এটা কখনই বাস্তবায়ন সম্ভব হবে না যদি না ভ্যালু ল্যাডেন ওয়েল রাউন্ডেড গ্রাজুয়েট এখান থেকে বের হয়। আর এটার জন্য রিলিজিয়ন ডেফিনেটলি ম্যাটার করে এবং আমাদের দেশের জন্য ইসলাম ডেফিনেটলি ম্যাটার করে। এই সোর্সে যেতে হবে। এটা হলো আমি আইডিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে বললাম। ইন টার্মস অফ জুলাই আকাঙ্ক্ষা, এখানের আকাঙ্ক্ষাটা কী ছিল? জুলাই আকাঙ্ক্ষার মূল কথা হলো এখানে কোটা নয়, মেধা থাকতে হবে। এই তো কথাটা। এখানে কোনো কোটা চলবে না, দলীয় কোটা চলবে না, কোনো কিছু চলবে না, এখানে মেধাভিত্তিক হইতে হবে। দ্বিতীয় অ্যারেঞ্জমেন্ট হলো এখানে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হইতে হবে, অর্থাৎ ভালো মানুষ তৈরি হইতে হবে। এই দুটো দিক যদি মাথায় রাখে, আর কোনো বেকারত্ব, এই যে বেকার হচ্ছে, এই বেকারত্ব যাতে না থাকে, এই জিনিসগুলোর আলোকে আমার সুস্পষ্ট পরামর্শ হলো বাংলাদেশে এখন যে জেলায় জেলায় যে ইউনিভার্সিটিগুলি আগের গভর্নমেন্ট, ফ্যাসিস্ট গভর্নমেন্ট করে গেছেন, জেলা লেভেলের সকল ইউনিভার্সিটি বন্ধ করতে হবে। কারণ হায়ার এডুকেশন সবার জন্য নয়, হায়ার এডুকেশন পার্টিকুলার গ্রুপের জন্য, যারা এটা মানে পাস অর্জন করতে পারে। কাজে হায়ার এডুকেশন দরকার নাই তাদের জন্য। এই জেলা লেভেলের সকল ইউনিভার্সিটি বন্ধ করতে হবে। তাহলে ওই ইউনিভার্সিটিতে কী হইতে পারে? ওই ইউনিভার্সিটিতে আপনার কারিগরি এবং ভোকেশনাল, আন্তর্জাতিক মানের কারিগরি এবং ভোকেশনাল এডুকেশনটাকে এনশিওর করতে হবে, যাতে করে এই জেলা লেভেলের যত মানে জড়িয়ে পড়া শিক্ষার্থীরা আছে, সেটা 5 পড়ে, 5 পাস, 8 পাস, SSC পাস, তারা যাতে এখান থেকে পড়ে বাইরে যদি কাজ করে, তারা যাতে একটা রিমিটেন্স, একটা গ্রেট কন্ট্রিবিউশন করতে পারে। এবং এটার একটা বিরাট বাজার বৈশ্বিক বাজারে আছে। এটা করতে হবে। এই জেলা লেভেলের ইউনিভার্সিটিগুলিকে এখন কারিগরি শিক্ষা অর্জন করে এটার মাধ্যমে আনতে হবে। তাহলে দেখা যাবে এই জেলা লেভেলের ম্যান পাওয়ার দ্বারা জেলা লেভেল সেলফ সাফিসিয়েন্টলি চালাইতে হবে। এখানে কেন্দ্র থেকে ভর্তুকিও দরকার হবে না, এমন ধরনের স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এরপর আমি যেটা বলবো, এখান থেকে যে এখন যে ব্যবস্থাপনা কমিটিগুলি আছে, সেই স্কুল, মাদ্রাসা এবং ইউনিভার্সিটি সকল লেভেলের কোনো দলীয় পদাধিকারী লোক, সেটা কোনো দলীয় তো বটেই না। ইউনিভার্সিটিগুলি তো এখন সাদা দল, নীল দল, অমুক দল, এগুলো কিন্তু দলীয় কোটারি ভুক্তই। আমি বলবো এই ধরনের কোনো দলীয় কোটারি ভুক্ত কাউকে এখানে সম্পৃক্ত রাখা যাবে না, কোনো দলীয় পদাধিকারীদের রাখা যাবে না। তাহলে কি হইতে হবে? স্রেফ যারা টোটালি একাডেমিক, যারা শিক্ষক এবং শিক্ষানুরাগী ট্রুলি আছে, যারা শিক্ষার জন্য যাদের জীবনদেরকে দিয়েছে, তাদেরকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক। নট শিক্ষানুরাগী কোটায় দলীয় নেতৃত্ব, শিক্ষানুরাগী কোটায় শিক্ষককে আনতে হবে। রিটায়ার্ড শিক্ষক বা যারা বা প্রফেশনাল আছে, তাদেরকে এখানে আনতে হবে। এবং যেখানে মিনিমাম একটা যোগ্যতা থাকতে হবে, যে প্রাইমারি স্কুলের জন্য কমপক্ষে HSC, হাই স্কুলের জন্য কমপক্ষে ডিগ্রি এবং ইউনিভার্সিটি লেভেলের জন্য মিনিমাম মাস্টার্স লেভেল। এটা নিচে অবশ্যই আসা ঠিক হবে না, এটা এনশিওর করতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, যেখানে আপনার BCS যেমন দেখেন, PSC আছে, জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, এই আলোকে এডুকেশন সার্ভিস কমিশন গঠন করতে হবে শিক্ষকদের জন্য, যাতে করে শিক্ষকদের একটা সামাজিক মর্যাদা নিশ্চিত হয়। এখন যেটা আছে, সচিবদের, জজদের কি পরিমাণ সামাজিক মর্যাদা আপনারা খেয়াল করেন, তাদের তুলনায় শিক্ষকদের কোনো মর্যাদাই নাই। এরার জন্য যেভাবে সমাজে মর্যাদা, সেটা এনশিওর করার জন্য তাকে ওইটার আওতায় আনতে হবে এবং ইকুইভ্যালেন্টি দিতে হবে, যাতে করে জাজরা, বিচারপতিরা এবং সচিবরা যে
স্ট্যাটাসটা বা আমাদের ইউনিভার্সিটির প্রফেসরও সেই স্ট্যাটাসটা পেতে পারে, এটা এনশিওর করতে হবে এবং এটা করার জন্য এডুকেশন সার্ভিস কমিশনের আওতায় আনতে হবে। এরপর হলো আমরা যেটা বলছি যে উদ্যোক্তা তৈরির জন্য, মানে এখানে ওই যে চাকরি না করে উদ্যোক্তা তৈরির জন্য যাতে তৈরি হইতে পারে সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট এবং ইনভেস্টমেন্ট এখানে থাকতে হবে। এরপরে এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলি ম্যানেজমেন্ট আছে, ধরেন এনসিটিপি, নায়ামারও যত ধরনের প্রতিষ্ঠান আছে, ডিজিও অফিসগুলি, এগুলিতে যারা এডুকেশন ক্যাডারের লোক, ইভেন যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, এডুকেশনাল লিডারশিপ, এডুকেশনাল ম্যানেজমেন্ট, এগুলিতে যাদের ডিগ্রি আছে তাদেরকে এখানে আনতে হবে। নন এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কোনো লোক এডুকেশন ম্যানেজমেন্টে থাকতে পারে না, তাদেরকে অবশ্যই এডুকেশনের ডিগ্রিধারী হইতে হবে কোনো না কোনো লেভেল পর্যায়ে, এটা ছাড়া এটা করা সম্ভব হবে না। মোটামুটি এই কয়টা কথা বলে আরেকটা হলো রিসার্চ বেসড ইউনিভার্সিটি। এখন যেসব ইউনিভার্সিটি আছে সেটা শুধু টিচিং বেসড ইউনিভার্সিটি, আমাদের রিসার্চ বেসড ইউনিভার্সিটি হইতে হবে যাতে এটা বাংলাদেশের পলিসিতে কন্ট্রিবিউট করতে পারে এই রিসার্চের ফাইন্ডিংসগুলি। একই সাথে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির একটা গ্রেট কোলাবোরেশন এনশিওর করতে হবে যাতে এই কোলাবোরেশনের ভিত্তিতে মানে আমাদের ইন্ডাস্ট্রিগুলি মানে ফাইনাল ইয়ার থেকে এখানকে ছাত্রদেরকে বা শিক্ষার্থীকে রিক্রুট করতে পারে। এই কথাগুলি বলেই আমি ফাইনালি যে কথাটি বলবো, এই সবগুলি কথার আলোকে আমাদের দরকার একটা ভিশন অফ এডুকেশন আমাদের মধ্যে প্রতিষ্ঠা করা, সবার মধ্যে, আপনার আমার সবার মধ্যে থাকা যে হোয়াট আর দ্য ভিশন অফ এডুকেশন, এই জাতির জন্য এডুকেশনাল ভিশনটা কী হবে এটা ক্লিয়ার করা। এবং এডুকেশনাল ভিশনটা এমন হইতে হবে যে যেখানে আমি এই কথাটা বলি, একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্বজগৎ টলে, এরকম ভিশনারি মানে যাতে আমাদের এডুকেশনটা হতে পারে এবং আদর্শ মানুষ হতে পারে, ভালো মানুষ তৈরি হইতে পারে, ইন্টিগ্রেটেড পার্সোনালিটি ডেভেলপ হইতে পারে, এই নলেজ স্কিলস এবং ভ্যালুজের এরকম ইন্টিগ্রেটেড পার্সোনালিটি ডেভেলপ করতে পারে, ওয়েল রাউন্ডেড গ্রাজুয়েট হতে পারে, এরকম ভিশন অফ এডুকেশন লাগবে। এবং এটার জন্য কাকে দায়িত্ব নিতে হবে? আমি মনে করি আমাদের আপনাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। ইউ আর দ্য কি টু মেক ইট এ সাকসেস, আই এম দ্য কি টু মেক ইট এ সাকসেস। এখানে আমরা বা ওই সরকার অমুক সরকার বলতে কিছু না, কেউ কিছু করবে না ভাই, কারণ আমি ছাড়া আমি তুমি সে, আমি ছাড়া এখানে আমরা কোনো অস্তিত্ব নাই। কাজে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আই এম দ্য কি, ইউ আর দ্য কি টু মেক ইট এ সাকসেস। এই ধরনের দায়িত্ববোধ নেওয়ার জন্য সবাইকে এই স্বপ্ন এবং দায়িত্ববোধ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। আমাদের আজকের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার সংস্কার কল্পে